প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, বেইলি রোডে আগুন, শুধু নিজেদের গাফিলতি খুঁজে পেল না রাজুক। উড়োজাহাজের টিকিট একই দূরত্ব, তবু ভাড়া বেশি ঢাকা থেকে। সমকালের শিরোনাম, গোয়েন্দার হাতে কেএনএফ অস্ত্রধারীর ছবি সহ তালিকা। উপজেলা নির্বাচন, মন্ত্রী এমপিদের হস্তক্ষেপে উদ্বেগ আওয়ামী লীগে। কালের কণ্ঠের শিরোনাম, মাদকের টাকায় কেএনএফের অস্ত্র, কেএনএফের শীর্ষ নেতা গ্রেপ্তার, জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে কেন। ইত্তেফাকের শিরোনাম, গাছ চাপা বজ্রপাতে নিহত 9, দক্ষিণাঞ্চলে কালবৈশাখী। বগুড়ায় স্বেচ্ছাসেবক নেতার কাণ্ড, আটক আসামি ছিনিয়ে নিতে দলবল নিয়ে থানায় হামলা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, উপজেলা এমপিদের পরিবারতন্ত্র, কেএনএফের প্রধান সমন্বয়ক সহ 5 জন গ্রেপ্তার। মানব জমিনের শিরোনাম, অর্ধেক জেলায় নেই আইসিইউ সেবা, হাহাকার, কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার। সন্ত্রাসীরা নীলবুন না হওয়া পর্যন্ত অভিযান চলবে, বান্দরবানে সেনা প্রধান। আমাদের সময় শিরোনাম, কেএনএফ সামরিক প্রশিক্ষণ নেয় প্রতিবেশী 2 দেশে। রুমা ও থানসি পরিদর্শন শেষে সেনাপ্রধান, বিশ্বাস করেছিলাম তারা ষড়যন্ত্র করেছে। জায়দিনের শিরোনাম, কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার, বজ্রঝড়ে 12 জনের প্রাণহানি। দেশ রূপান্তরের শিরোনাম, দেনায় জর্জর, ভাতায় ভরপুর, কেএনএফের 120 হিটার। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, প্রধান সমন্বয়ক গ্রেপ্তার, বান্দরবানে যৌথ অভিযান, 2.5 লাখ কোটি টাকা বাণিজ্যের আশা, 2 উৎসব ঘিরে অর্থনীতি চাঙ্গা। ইশতিয়াক, শিরোনাম শুনলেন। আমরা গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম, তার বোধহয় একটি অগ্রগতি হচ্ছে, কিন্তু তার আগে ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। ঈদ তো এসেই গেল। এবার প্রথম আলোর শিরোনাম যেমন হয়েছে, 2 মহাসড়কে কয়েক ঘন্টার যানজট, কমলাপুর থেকে 2টি ট্রেন ছেড়েছে দেরিতে, দক্ষিণের 7 নৌপথে ঘরমুখী মানুষের চাপ। আগের তুলনায় বোধহয় একটু স্বস্তি নাকি? আমি গত 2 দিন কমলাপুরে ছিলাম এবং আমি পরিস্থিতি ভালো দেখেছি অন্যান্য বারের তুলনায়। আমরা সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, সড়ক পথেও গতবারের তুলনায় বা তার আগের বারের তুলনায় অনেক, বলতে গেলে অনেক স্বাভাবিকভাবেই যাচ্ছে গাড়ি। কয়েকটা বড় কারণের একটা হলো এবার ছুটি বেশি বলে মানুষ আগে ভাগে রওনা দিয়েছেন। আজকে যদিও খোলা অফিস বা কালকে খোলা, কিন্তু এটা ঐচ্ছিক ছুটি হিসেবে সরকার অনুমোদন দিয়েছে, ফলে অনেকে ছুটি নিয়ে যেতে পারবে। এটি একটা। দ্বিতীয় হলো, বেশ কিছু রাস্তা সংস্কার বন্ধ আছে, সেগুলো সম্পূর্ণ হয়েছে, ফলে সেই রাস্তাগুলো ব্যবহার করা যাচ্ছে। রেলওয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, রেলওয়ে এবার কাউকে বিনা টিকিটে যেতে দিচ্ছে না, দাঁড়াতেও দিচ্ছে না, ফলে এটা মানুষ আগেই বুঝে ফেলেছে যে তার বিকল্পতে যেতে হলে, ফলে রেলেও সেভাবে কোনো চাপ নেই। বিলম্বে থাকার কারণ, সম্ভবত ছাড়ার কারণ আছে টুকটাক, যেটা হলো সার্ভারে নানা ধরনের সমস্যা হয়, বা সামগ্রিকভাবে উন্নয়ন ঘটেছে। কিন্তু মহাসড়কের কোথাও কোথাও এখনও কিছু ভাবনা আছে। প্রায় 155টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এটা একটা ভালো কাজ যে আগে থেকে চিহ্নিত করা গেছে। এর মধ্যে বেশ কিছু বটলনেক্স তো আমাদের আছেই, কোনো স্পট আছে, যেমন ঢাকা থেকে আপনি দেখবেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত, সাইদাবাদ থেকে, ওটি একটি জায়গা, গাজীপুরের দিকে চন্দ্রা। তো এইবার এই জায়গাগুলো চিহ্নিত করে আগে থেকে ব্যবস্থা নেওয়া গেছে। এখন পর্যন্ত বড় ধরনের চাপ আছে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে আটকে থাকছে গাড়ি, মানে যেটাকে বলা হয় যে যেগুলো গাড়ি অনুমোদিত নয়, সেগুলো যদি রাস্তায় নামা শুরু করে শেষের দিকে, তখন পরিস্থিতি হবে সেটা হলো বড় বিষয়। কারণ এগুলো নষ্ট হতে পারে, এগুলো স্লো ভেহিকেল। আর পুলিশ এবার খুব সচেতন আছে, ড্রোন ব্যবহার করছে, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ওরা ত্রিচক্র যানগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন পর্যন্ত আমি বলবো স্বস্তির জায়গা বলা যায়, সো গুড আর কি। ইশতিয়াক, একটা বিষয়, উড়োজাহাজে যেমন আমি ঠিক বুঝি না, যেমন আভ্যন্তরীণ যে টিকিটের ঈদে তো অনেক দাম বেড়ে যায়, টিকিটের দাম। কিন্তু এখানে আজকে প্রথম আলোতে একটি খবর বেরিয়েছে যে ঢাকা সিঙ্গাপুর আমাদের থেকে, ঢাকা থেকে 4 ঘন্টা 20 মিনিট লাগে, কলকাতা থেকে 4 ঘন্টা 25 মিনিট লাগে।
আমাদের এখানে 28,000 টাকা সর্বনিম্ন টিকিটের দাম, কলকাতায় বাংলাদেশি টাকায় 15,000 টাকায় যাওয়া যায়। তাহলে এটা ওরা পারে, এইখানে এত দাম কেন হয়? এইটার কারণটা হলো বাংলাদেশ সরকার ফরেন এয়ারলাইন্সগুলোর রেমিটেন্স পে করছে না ডলার সংকটের কারণে, এবং এটা কিন্তু শিপিং লাইন্সও একই ঘটনা করছে। সরকারের কাছে যেহেতু ওরা টাকা পায়, ওরা করছে কি তখন যাত্রীদের উপর দিয়ে বাংলাদেশের যাত্রীদের গলা কাটছে। এটা সাধারণ এটা মানুষের- সরকারের কারণে হচ্ছে। এটা কিন্তু এটা একই প্রাইস হওয়ার কথা, 16-17 হাজার টাকা প্রাইস হওয়ার কথা যে ঢাকা টু সিঙ্গাপুর, কিন্তু বাড়তি টাকাটা আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন, যাত্রীরা দিচ্ছে, কারণ সরকারের কাছে তারা টাকা পায়। তারা তো আর বসে থাকবে না, তারা লসও করবে না, তারা এই কাজটা করছে। এবং সরকার নির্বিকার যে তার তো কিছু হচ্ছে না, যা যাচ্ছে মানুষের উপর দিয়ে যাচ্ছে। এটা তো একটু মানে খুব অস্বস্তিকর ব্যাপার। এই যে প্রথমে যেটা আলোচনা করছিলাম যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল ও পাহাড়ের ঘটনা নিয়ে, কেএনএফ এর শীর্ষ নেতা গ্রেপ্তার, মাদকের টাকায় কেএনএফ এর অস্ত্র কেনা হয়, কেএনএফ এর দাবি সেউসিম তাদের কেউ নয়, সমকাল এটা রিপোর্ট করেছে। সমকাল যেটা বলেছে যে কেএনএফ এর দাবি সেউসিম তাদের কেউ না। হ্যাঁ, এগুলো দেখেন, কেএনএফ যে কাণ্ডটা করেছে এটা একটা কিন্তু আমাদেরকে একটা বড় বার্তা দিয়ে গেল, এবং আমাদের পাহাড় অঞ্চলটা যে অরক্ষিত অবস্থার মধ্যে কখনো কখনো চলে যাচ্ছে সেটা বুঝিয়ে দিল। প্রথম দিন রামুতে রাতের বেলা ঘটনা ঘটালো, 16 ঘন্টা না যেতে দিনের বেলা আক্রমণ করলো দুইটি ব্যাংক। দুটি জায়গায়, এবং তারা ঠিকই ব্যাংক লুট করলো এবং ব্যাংক ম্যানেজারকে নিয়ে গেল। এটা একটা বার্তা দেয় যে আমাদের নিরাপত্তা সিস্টেমের মধ্যে কোথাও একটা সমস্যা আছে, গোয়েন্দা তথ্যে কোথাও না কোথাও ঘাটতি আছে না। তো এই কাণ্ড ঘটার এই দুটি পরপর ঘটনা বুঝিয়ে দিল যে তাদের আছে। এখন আপনি অপারেশনে গেছেন, ভালো কথা, কিন্তু একটা এসএমজি সহ একটা এলএমজি সহ এসএমজি সহ 14টি অস্ত্র নিয়ে গেল, একটা গুলি কেউ করতে পারলো না। এটা একটা খুব বিস্ময়কর ব্যাপার। অথচ এলএমজির কথা আমরা জানি যে দীর্ঘক্ষণ ফাইট করা সম্ভব একটি এলএমজি দিয়ে। তাহলে পুলিশের কাছে এই অস্ত্রটা যে রাখা থাকলো, তারা কি করলো? এটা একটা, এই দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত, সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। আরেকটা হলো এই কেএনএফকে আমরা দেখলাম প্রায় বছর খানেকের কম সময় আগে র্যাব অভিযান চালালো, তারা নাকি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। তো নিয়মিত তারা ফেসবুকে ইউটিউবে সক্রিয়, তারা তাদের প্রশিক্ষণের ভিডিও দিচ্ছে, এটা চাচ্ছে সেটা চাচ্ছে। কিন্তু শুধুমাত্র জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এইটুকু, নাকি তারা যে স্বায়ত্তশাসনের দাবি করে আসলে বড় হয়ে উঠলো, তাহলে চোখের আড়ালে এত বড় হয়ে উঠলো একটা ছোট সংগঠন। এটা কিন্তু এনজিও ছিল, সেই এনজিওর উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমাদের সরকারি বেসরকারি কর্মকর্তারা গেছেন, নিরাপত্তা কর্মকর্তারা গেছেন, কুকি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজেশন সেখানে গেছে। আজকে হঠাৎ করে কি পরিস্থিতি আসলো? তো যেটাই হয়েছে এখন অন্তত টনক নড়েছে, আমি বলবো যে অভিযান চালু হয়েছে। কিছু তথ্য বিভ্রাট তৈরি হচ্ছে, যেমন ধরেন ব্যাংক ম্যানেজারের মুক্তি, র্যাব একরকম বলছে, কিন্তু কুকি চীন তাদের ফেসবুক পেজে সহ নিজেরা বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে 15 লাখ টাকার বিনিময়টা হয়েছে। আচ্ছা, আবার যাকে বলা হচ্ছে যে কোনো টাকা দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি, যাকে ধরা হয়েছে বলা হচ্ছে সে নাকি বিশাল সমন্বয়ক, কিন্তু এখন সমকাল তো রিপোর্ট করছে যে সে কিছুই না, আসলে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। এবং কিছুটা সন্দেহ হয় এই কারণে যে এত দ্রুত ধরে ফেলা, কিংবা আমি সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি না, এই অভিযানগুলোর নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী এবং রাষ্ট্র গুরুত্বপূর্ণ হিসেবেই নিয়েছে, কিন্তু এখানে যেন কোনো ধরনের ফাঁকি না থাকে। এটা অনেক আগুনের মতো। এই জায়গায় আপনাকে ছোট্ট করে একটু প্রশ্ন করতে চাই। আমরা খুবই বিশ্বাসী এবং যে উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে এটা আশা জাগায়, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন, এটা একটি বোধহয় আলোচনার জায়গায় রাখে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। না, দেখেন, এটা একটা নিরাপত্তা সংকট একটা এলাকায়, কিন্তু পুরো দেশের জন্য উদ্বেগের বিষয়। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, আর সেনাবাহিনী প্রধান গেছেন, পুলিশের প্রধান গেছেন, তারা নানা রকমের অভিযানের পরিকল্পনা করছেন, সরকার নানা রকম কথা বলছে। এটা নিয়েও রাজনীতি করতে হবে, এখানে সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রয়োজন আছে। অনেকে অন্য কোনো বিষয় বলতে পারেন না। এটা এখনো তো খুবই আর্লি একটা স্টেজ আছে, এটা বিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন নয়, এটা এই বার্তা নিশ্চয় ওনার ভেতর থেকে আসবে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ইস্যু, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ইস্যু, সেটাই আসুক না, এর মধ্যে তো রাজনীতি ঢোকানোর কোনো প্রয়োজন নাই বলে উনি এটা বলেছেন। মির্জা ফখরুল পাল্টা বলেছে। আমাদের এই যে দুইটা বড় রাজনৈতিক দল এবং তার দুজন সাধারণ সম্পাদক মহাসচিব সব কিছুর মধ্যে যে কথা বলেন, এবং এই কথাগুলো যে শেষ পর্যন্ত আসলে একটা বাহাসে পরিণত হয়, কার্যত কোনো ফলাফল দেয় না জাতির সামনে, এটা নিয়ে বোধহয় আমরা চিন্তা ভাবনাও করি না। এখন পর্যন্ত সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখছে, অভিযান পরিচালনা করছে।
একটা নিরাপত্তা সংকট হিসেবে দেখা হচ্ছে, সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে, আর আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। তো মানুষ এটাকে কিভাবে নেবে? না, প্রশ্নটা সেজন্যই করেছিলাম যে এটা কি আসলেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববো আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। সামনে ঈদ তো আমরা পাড়ি দিবই, তারপরে কোরবানির ঈদ। ব্রাজিল থেকে গরু আমদানির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খুবই ভালো, খুবই ভালো। ব্রাজিল থেকে কিন্তু আমরা সয়াবিন তেল টানি, এবং বাংলাদেশের প্রধান উৎস সয়াবিন তেলের ব্রাজিল এবং আর্জেন্টিনা। নাম্বার 1 ইজ ব্রাজিল। সুতরাং ব্রাজিল থেকে যদি গরু আমদানি করা যায়, নানা রকমের সুবিধা আমার কাছে মনে হয়। দামে কম পাবেন, কোয়ালিটিতে ভালো হবে, এবং একই সাথে আমার যেটা মনে হয় যে আমাদের এখানকার যে একটা বর্ডার ট্রেডিংয়ে যে নানা ধরনের মানুষের ভিতরে একটা নিরাপত্তা সংকট, প্রায় মারা যাচ্ছে এই গরুর ট্রেডিং করতে গিয়ে, সেটাও কিছুটাকে রাশ টেনে ধরা যায় কিনা, সেটা একটা আমার কাছে মনে হয়। দেখতে হবে যে একবার তো ব্রাজিল থেকে খুবই নিম্নমানের গম এনেছিল, এখানেও মানটা বজায় আছে কিনা। অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমার এখানে সবকিছু নির্ভর করে যে আপনি যা কিছু করছেন সততার সাথে করছেন কিনা। তবে ব্রাজিল থেকে যে গরু আনবে, আমাদের ডলার সংকট ততদিনে কেটে যাবে কিনা, কারণ গরু মাংসের ডিমান্ডটা বাংলাদেশে অনেক বেশি, চাহিদা সাংঘাতিক। চাহিদা পূরণ করতে হবে সরকারকে, কারণ মানুষের চাহিদা দেখেছেন তো, এক কলিল কয় টাকা কমে বিক্রি করেছে বলে লাইন লেগে গেছে, এবং চারিদিকে গরু মাংস খাওয়ার একটা উৎসব আছে। কোরবানির সময় তো অবশ্যই উৎসবে তো এটা খুবই প্রয়োজন হয়। আমি মনে করি খুবই সুচিন্তিত, এবং এটার একটা ব্যবস্থা হওয়া উচিত বলে আমি মনে করি। এই আলোচনাটি অনেকবার করেছিলাম। আজকেও একটি পত্রিকার শিরোনাম হয়েছে, উপজেলায় এমপিদের পরিবারতন্ত্র। তো আওয়ামী লীগ তো বলছে যে না, এটা করা যাবে না, কিন্তু এই যে পরিবারতন্ত্রের রিপোর্ট হচ্ছে এবং নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন এমপিরাই, তাহলে কি কি দাঁড়াবে? না, এটা তো হয়েই আছে নানা উপজেলায়। আপনি ঢাকার কাছে রূপগঞ্জে গাজী সাহেবের ওয়াইফ হলেন একটা পৌরসভার মেয়র, এই উপজেলাতে হয়তো তিনি তার সন্তানকে দিবেন কি দিবেন না, এরকম আলোচনা চলছে, আমরা এগুলো শুনতে পাই। আপনি যে কোনো জেলায় যান, এমপি, তার ভাই, তার পুত্র, তার স্ত্রী, কোথাও না কোথাও তারাই আছে। পুরো আওয়ামী লীগের নেতৃত্বটা এটাকে এতদিন চোখ বন্ধ করেছিল, এখন হয়তো নতুন করে চোখ দিচ্ছে, নজর দিচ্ছে, কিন্তু এটা ফল কতটা বয়ে আনবে সেটা কিন্তু আমরা জানি না। প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু পরিবারতন্ত্র কাজ করছে, পরিবারের বাইরে কেউ রাজনীতি করতে পারছে না, করছে কিন্তু কোনো পদ পাচ্ছে না। এবং আওয়ামী লীগের ভিতরে পদ বাণিজ্য কিংবা ধরেন কমিটি বাণিজ্য তো খোদ দলের ভিতর থেকেই মাঝে মধ্যে আওয়াজ উঠে। মির্জা আজমের আপনি ভিডিও পাবেন যে এগুলো বলছে। এবারের উপজেলা নির্বাচনটাকে তো বলতে হবে আপনাকে দলের সাথে দলের লড়াই, কারণ আবারও সেই একই নির্বাচনের মতন, এবং যেহেতু প্রতীক থাকছে না, নানা জনের দাঁড়াবে এবং সব দলের ভিতর থেকেই দাঁড়াবে। আমাদের রাজনীতির এমন একটা প্রবলেম হয়েছে যে 15-16 বছর ধরে আওয়ামী লীগ টানা ক্ষমতায়, ফলে তাদের মধ্যে যে কোন্দল বিবাদ, এটা একদম প্রান্তিক পর্যায়ে চলে গেছে। এবং আপনি যদি গ্রামে যান, খোঁজ খবর নেবেন, বাড়িতে বাড়িতে লড়াই, বাড়িতে বাড়িতে বিষোদ্গার, এবং সেটা সরকারি দলের, মানে একজন আরেকজনকে সহ্য করে, একদমই সহ্য করছে না, পারলে খুন করে ফেলে। এবং এরকম একটা গ্রামের মানুষের ভিতরে ঝগড়া নিয়ে আসছে এই রাজনীতিটা, এবং এটার প্রথম দায়ী এটার জন্য প্রতীক বরাদ্দ। এবার সরকারের শুভবুদ্ধি উদয় হয়েছে যে প্রতীকটা সরিয়ে রেখেছে, কিন্তু এই প্রতীকের মাধ্যমে যাকে দেওয়া হতো তিনি মনে করতেন তিনি এলাকার মালিক, পেয়ে গেছে, হ্যাঁ পেয়ে গেছে, এমনই এলাকার মালিকানা পেয়েছেন। এই মালিকানার জোরে তিনি যা ইচ্ছা তাই করেছেন। এবং দলের ভিতরে যে শৃঙ্খলার অভাব, সেটা তো বোঝা যায়। বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে ওবায়দুল কাদের ডাকছেন, কথা বলছেন, কিন্তু কোথাও কি কোন দল মিটেছে? এবং এটাকে তাকে বলতে হচ্ছে কেন? অর্থাৎ দলের ভিতরে শৃঙ্খলার অভাব আছে। সবচেয়ে বেশি যেটার অভাব আছে, দল এই টানা চতুর্থবার ক্ষমতায় তার আধিপত্যের চর্চা করেছে, ক্ষমতার চর্চা করেছে, এই দল কোনো রাজনৈতিক চর্চা করে না। না, আপনি যেটা বললেন, যেমন পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই তো। মানে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতার কাণ্ড, আটক আসামি ছিনিয়ে নিতে দলবল নিয়ে থানায় হামলা। প্রত্যেকটা জেলায় এরকম খবর পাবেন। এদের রাজনৈতিক চর্চা থাকলে তো সংস্কৃতি চর্চা হওয়ার কথা ছিল, মুক্তিযুদ্ধের গান নিয়ে চর্চা হওয়ার কথা ছিল, সংস্কৃতি চর্চা থাকলে তো উদার ও সাম্প্রতিক বাংলাদেশের চর্চার হওয়ার কথা ছিল। তাহলে মূল্যবাদ বাড়ে কি করে? তাহলে পহেলা বৈশাখের বিরুদ্ধে অভিমত আসে কি করে? কিভাবে অনুষ্ঠান ছোট করে ফেলতে বলা হয়? রাজনীতি যখন বড় আকারে দেশের সংস্কৃতিকে ধারণ করে, তখন তাকে ঠেকাবার কেউ থাকে না। এই রাজনীতি তো ধারণই করতে পারছে না বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে। আপনি পয়লা বৈশাখের কথা তুললেন, এবার তো রাতে সন্ধ্যার পরেও অনুষ্ঠান করা যাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি মনে হয় আপনার?
এটা খুবই ভালো। আমাদের মানুষ উচ্ছ্বাসের সাথে অনুষ্ঠান করবে, এবং যারা এটার বাধা দিতে চায় তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এটা হলো এনফোর্সমেন্ট, আইন শৃঙ্খলার বিষয়। কিন্তু আপনাকে তো রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি আজ পর্যন্ত একটা সংস্কৃতির চর্চা করতে পারলেন না, বড় আকারে সংস্কৃতির জাগরণ করতে পারলেন, যেটা আমরা হোলি আর্টিজানের পরে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক, উদার, কিন্তু তাদের মনে মানে এসে বাধা পাচ্ছে হলো এই জঙ্গিরা। আপনাকে সেটা মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, সংস্কৃতি দিয়ে। সবসময় ইকোনমিক জিডিপি নিয়ে কথা বলেন, আপনার কালচারাল জিডিপি যে নেমে গেল সেটা নিয়ে তো কোথাও না কোথাও কথা বলতে হবে। এটা বোধ করি আলোচনার বিষয়ই না, বিষয়ই না। এটাই তো একটা দেশের আসল পরিচয়। আপনি অনেক চমৎকার বলছেন, কালচারাল জিডিপি যে কমে যাচ্ছে, হ্যাঁ, নিজেদের এটা ইকোনমিকে সাপোর্ট করবে না এক সময়। জাতীয় পার্টি নিয়ে আপনার সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে। আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে কালের কণ্ঠ, জাতীয় পার্টি দুর্বল হয়ে পড়ছে কেন? মানে খুব কি জরুরি রিপোর্ট এটি? জাতীয় পার্টি আর রাজনৈতিক দল নেই। জাতীয় পার্টি হলো এর সাথে রেখে যাওয়া অনেক সম্পদের মধ্যে একটা রাজনৈতিক সম্পদ, এবং এটি দেখেন সরকারের সাথে নানা ট্রাঙ্ক। এটা ধরেন উত্তরাধিকার সূত্রে এখন ওনার ভাই চালাচ্ছে, ওনার স্ত্রী আরেকটা অংশের নেতৃত্ব দিচ্ছে, এবং এটা যতদিন পর্যন্ত এটা একটা রাজনৈতিক দলে পরিণত না হবে, এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে থাকবে। এই দলটি রংপুর কেন্দ্রিক একটি আঞ্চলিক দলেরও যোগ্যতা হারাচ্ছে ডে বাই ডে। কিছু ফেস আছে, যেন আলিসুল ইসলাম মাহমুদের মতো লোক আছে, জিএম কাদের হয়তো আছেন, কথা সুন্দর বলেন, মুজিবুর রহমান চুন্নু, কিন্তু সরকারের সাথে আপোষ করা ছাড়া কি তারা একটি আসলে কোথাও জিতবে? আমার অন্তত রাজনৈতিক প্রজ্ঞা তা বলে না। আমার প্রজ্ঞা ভুল হতে পারে, কিন্তু আমি অন্তত কোনো সম্ভাবনা দেখি না। সত্যিকারে যদি একটা ফেয়ার নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টিকে কোথাও খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। সে যদি কারোর সাথে এই পর্যন্ত জাতীয় পার্টি যা কিছু করেছে আওয়ামী লীগের অনুকম্পায় সংসদে আছে, এবং হয়তো ভবিষ্যতেও একটি দলের জন্য বোধ করি এটা খুব একটা, এবং আপনি দেখেছেন তার মহাসচিব নিজে পোস্টার ছাপিয়েছে জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগের অনুগত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। খোদা হাফেজ।